পারতেন কি রাম? পারতেন। তাহলে রামকে ভোট ব্যাংকের বৈতরণী পার করতে গিয়ে মানুষকে যেখানে এমনভাবে নিষ্পেষিত করা হচ্ছে, মধ্যবিত্ত শ্রেণীটাকেই মেরে ফেলবে সরকার। আমি তোমায় বলছি, মজুতদাররা বিপুল পরিমাণে মজুত করতে পারে। এক লাফে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 50 টাকা বেড়ে হলো 879 টাকা। পাশাপাশি উজ্জ্বলা প্রকল্পে যারা গ্যাস সিলিন্ডার নিতেন তাদের পেতেও ছ্যাঁকা। কিছু জিনিস প্রকাশ্যে বাড়ে, নিত্য প্রয়োজনীয়। কিছু জিনিস হচ্ছে এমনভাবে বাড়ে তোমার আমার একাদশীর মাও টের পায় না। এই দেখবে বড় একটা ইভেন্টের পরে মানুষ যখন দেশবাসী যখন একটা ইভেন্টে মত্ত হয়ে যায়, ঠিক পরেই কিন্তু ভারত সরকার এগুলো বাড়ায়। খেয়াল করবে ওষুধের দামটা কবে বাড়লো? রামনবমীর আগে। তারপরে মানুষ রামনবমীতে লিপ্ত হলো। ওষুধের দাম নিয়ে একটা সার্বিকভাবে জনমত গড়ে ওঠার আগেই রামনবমী উন্মাদনা। ঠিক তার পরের দিনই রামনবমীর উন্মাদনা কাটতে না কাটতে গ্যাসের দামের ছ্যাঁকাটা পড়লো। এই ছ্যাঁকাটায় মানুষ ততটা বেশি আন্দোলিত হতে পারবে না, কারণ তার দুটো বৃদ্ধি, ওষুধের বৃদ্ধি, ওটাও অত্যাবশ্যকীয় প্রোডাক্ট, ভেরি অত্যাবশ্যকীয় প্রোডাক্ট, এবং আবার একটা বৃদ্ধি গ্যাস। এই দুটোর মাঝখানে কি ঢুকে গেছে আমাদের জীবনে? রামনবমীর উন্মাদনা। যে উন্মাদনা এখনও আমরা কাঁপছি, দেশ কাঁপছে। অর্থাৎ আমি তোমাকে বলছি, এই শাসক দল ভারত সরকার কিন্তু এই ইস্যুতে দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে কোনো একটা শিখণ্ডীর আড়ালে ওরিয়েন্ট করে তৈরি করে। তুমি খেয়াল করে দেখবে একটা সময় প্রচলিতই ছিল যে গভীর রাতে তেলের দাম বাড়ত, পেট্রোল ডিজেল। মানুষ যখন নিশ্চিন্তে নিদ্রায় থাকে তখন শাসক জেগে থেকে কুকীর্তিগুলো করে। আমরা ছোটোর থেকে দেখে এসেছি, আমরা রসিকতা করে বলতাম। আমরা আজকে দেখছি এই শাসক দিনেও মানুষকে উৎসবে মেলা খেলায় লিপ্ত করে দিয়ে জিনিসের দাম বাড়ায়। কারণ মানুষ তো ধর্মের লালিপপে লিপ্ত, মানুষ তো উৎসবের লালিপপে লিপ্ত, মানুষ তো এই জায়গাগুলো শাসকের কুকীর্তি, তার বেঁচে থাকার অধিকার, তার জীবন জীবিকা রোজগার সব কিছু খান হয়ে জায়গাগুলোকে নিজে কার্যত ছেলে খেলা করছে। এগুলো নিয়ে ভাবতে চাইছে না, ভাবতে পারছে না, কারণ শাসক তাদের আফিংয়ের নেশার মতন ওগুলোতে লিপ্ত করে দিয়েছে। আমি তোমাকে বলছি, দেখো পেট্রোল ডিজেল গ্যাস এগুলো, এই দামগুলো বৃদ্ধি, শুধু এই দামগুলোই বৃদ্ধি নয়, এর সাথে যুক্ত এন্টায়ার জিনিসের দাম। ধরো পেট্রোল ডিজেলের দাম বাড়লো মানে ট্রান্সপোর্ট চার্জ বাড়লো, তো ট্রান্সপোর্ট চার্জে তো অনেক কিছু, সব কিছুই আসা যাওয়া করে, তাহলে ঘুরপথে ওগুলো বাড়লো। কারণ কেউ তো পেট্রোল ডিজেল দাম বাড়লে পরে নিজের পকেটের টাকা খরচা করে তেলের গাড়িটা চালাবে না, তাহলে কার উপর দিয়ে এটা তুলবে? ওই জিনিসপত্রের দামের উপরে ট্যাক্সটা চাপাবে সে, এই অতিরিক্ত দামটাকে নিউট্রালাইজ করতে। ফলে ঘুরপথে যেটা বাড়বে, ডিমের দাম বাড়বে, আলুর দাম বাড়বে, চালের দাম বাড়বে, ডালের দাম বাড়বে। কোনো ডাল তুমি দেখেছো 150 টাকার নিচে কোনো ডাল আছে? তেল 150-র উপরেই সারা বছর গড়িয়ে যায়। চিনি, চাল কোনো কিছু না। যেখানে মানুষের জীবন জীবিকার মান পড়ছে, যেখানে মানুষের আয় কমছে পার ডে, যেখানে ভারতবর্ষের টোটাল সম্পত্তির 80% উপরে কনসলিডেটেড করে আছে 1% লোকের কাছে, বাকি 99% লোক কামড়াকামড়ি করছে 10-12-13% সম্পদ নিয়ে। অর্থাৎ এই যেখানে সিংহভাগ মানুষ একবেলা খেতে পায় না, যে দেশে 50%, বলা হয় 47 বছরের ইতিহাসে সবচাইতে বেশি বেকার এই মুহূর্তে ভারতবর্ষে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই অত্যাবশ্যকীয় পণ্যের দাম হুড়ুর করে বেড়ে যাওয়া, 1 লাফে 50 টাকা বৃদ্ধি, ওষুধের দাম 1 লাফে কোনোটা 200 গুণ বেড়ে গেছে। ক্যান্সারের ওষুধের মতো জীবনদায়ী ওষুধের দাম তুমি ভাবতে পারবে না। আমি ভাবছি এদেশেই তো একটা সময় অত্যাবশ্যকীয় পণ্য আইনটা ছিল, যে আইনে এই রাজ্যেরই এক মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল সেন, 11,000 তামাক ব্যবসায়ীকে আটক করেছিলেন, জেলে ঢুকিয়েছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায় ভুসি কেলেঙ্কারি ধরেছিলেন। ইভেন এই অত্যাবশ্যকীয় আইন তৈরি হওয়ার পরে তৎকালীন প্রধানমন্ত্রী, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রচুর কালোবাজারিদের শায়েস্তা করেছিলেন এবং বলেছিলেন এদেরকে প্রকাশ্যে ল্যাম্পপোস্টে ঝোলাবে, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আজকে এই অত্যাবশ্যকীয় আইনটা কিন্তু বর্তমান ভারত সরকার মিনিমাইজ করে দিয়েছে, পরিবর্তন করেছে। অত্যাবশ্যকীয় আইনে অত্যাবশ্যকীয় পণ্য এখন মজুতদাররা বিপুল পরিমাণে মজুত করতে পারে।
অর্থাৎ আর্টিফিশিয়ালি একটা দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ সরকার কিন্তু আইনটা তুলে দিয়ে পরিবর্তন করে দিয়েছে। অর্থাৎ এখন তুমি তাকিয়ে দেখবে মরশুমের মাঝামাঝি সময় পেঁয়াজ আর আলুর দাম আকাশছোঁয়া হয়ে যাবে। কেন? তা বলে কি ভারতে আলু পেঁয়াজ কম উৎপন্ন হচ্ছে? না, এই লোকে স্টক করতে পারছে আইন পাল্টে। সরকার আইন পাল্টে দেওয়াতে কালোবাজারিরা স্টক করে নিচ্ছে, এবার করে নিয়ে বাজারে অল্প অল্প করে ছাড়ছে, অর্থাৎ আর্টিফিশিয়াল দামটা বাড়ছে। অথচ তুমি দেখবে রেকর্ড উৎপাদন, অথচ তুমি দেখবে সরকারি গোডাউনগুলো খাওয়ার পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে, ফি বছর খবর বেরোয়, পোকা কাটছে চাল ডাল। আমি বলছি তোমাকে যে দেখবে আলুর দাম কখন বাড়ে? আলুর প্রোডাকশনের সময় নয়। আলু প্রচুর রেকর্ড প্রোডাকশন হয়েছে আমরা খবর পাই, কিন্তু আলুর দামটা বেড়ে যায় স্টকের পরে। আবার যখন আলু রিলিজ করার বন্ড সরকার চাপ দিয়ে থাকে, আলু গোডাউন থেকে সরান, নতুন আলু এসে গেছে, তখন আমরা জানতে পারি প্রচুর পরিমাণে আলু গোডাউনের বাইরে ফেলে ফেলে নষ্ট করা হচ্ছে, অথচ ঠিক সময়টা বের করেনি। কারণ স্টক আইনটা পাল্টে যাওয়াতে কালোবাজারিরা মজুত করে করে অল্প অল্প মাল বিক্রি করে চড়া দামে বিক্রি করেছে, লাভটা তুলে নিয়েছে। এই যে ভারতবর্ষে এখন একটা ক্রাইসিস তৈরি করছে, সরকার প্রেরিত ক্রাইসিস। ইলেকট্রাল বন্ডে ওষুধের কোম্পানিগুলো সরকারকে টাকা দিয়েছে ভোটে জিততে, তার প্রতিদানে কি হয়েছে? সরকার এদেরকে দাম সীমাহীন দাম বাড়ানোর সুযোগ করে দিয়েছে। আজকে মানুষ তারা কোথায় যাবে? ওষুধ ছাড়া তো বাঁচবে না, খাদ্য ছাড়া কি বাঁচবে? ওষুধ ছাড়া কি বাঁচবে? তাহলে মানুষের জীবন জীবিকাকে আক্রমণ করছে এই দ্রব্যমূল্য বৃদ্ধি, এবং সরকারি মদতে আমি তোমাকে বলছি। এই যে মানে বাজারে কাঁচা সবজি থেকে চাল ডাল মশলাপাতি সহ ওষুধ, মানে এর ফলে মধ্যবিত্তদের জীবন জীবিকা কি করে চলবে? চলবে না, মধ্যবিত্ত শ্রেণীটাকেই মেরে ফেলবে সরকার। আমি তোমায় বলছি যে ভারত সরকারের টাস্ক ফোর্স আছে, সব রাজ্যগুলোর টাস্ক ফোর্স আছে। টাস্ক ফোর্স কী কাজ করে? টাস্ক ফোর্স নামক একটা ডিপার্টমেন্ট যে আছে, তারা কার্যত ঠুটো জগন্নাথ, তারা নেই রাজ্যের বাসিন্দা, তারা কোথাও কোনো ইয়ে করবে না। দেখবে প্রকাশ্যে দিবালোকে কিছু দোকানদার জিনিসের দাম 3 গুণ 4 গুণ রেটে নিজের মতন করে বাড়িয়ে নিচ্ছে, মনোপলি বিজনেস। মানুষ নিলে নাও, নালে নেই। প্রশাসন কোথায়? তারা কি নিদ্রায় গেছে? তাহলে প্রশ্নটা হচ্ছে, মধ্যবিত্ত শ্রেণীকে সরকার মেরে ফেলতে চায়, কারণ মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে ভাবনা, ভাবে। গরিব লড়াই করে, কিন্তু গরিবের ভাবনা নেই। গরিব জানে আমি এই তো না মরার মতনই বেঁচে আছি, আমার আর কি ভয়। ভাবনাটা হয় সরকারের মধ্যবিত্তকে নিয়ে, কারণ এরা মধ্যসত্ত্বাভোগী, এরা সমস্ত কিছুটাকে কন্ট্রোল করে নেয়, এরা ভাবতে শেখায়, লড়াই শেখায় শ্রমজীবী মানুষকে। এই জন্য এই শ্রেণীটাকে মেরে ফেলো। এই শ্রেণীটাকে মারতে গেলে তোমাকে দ্রব্যমূল্য সীমাহীন বাড়াতে হবে, তোমাকে এমন এমন পলিসি আনতে হবে যাতে করে এরা দিনকে দিন ভ্যানিশ হয়ে যায়। কারণ বড় লোকের তো আর হারানোর কিছু নেই, সে তো এর সবের ঊর্ধ্বে উঠে গেছে, মরছে এই শ্রেণীটা। আর দরিদ্র প্রায় মরার মতনই বেঁচে আছে, তার কাছে বাড়া কমায় খুব একটা হেরফের হওয়ার কথা নয়, সে হয় মরে যাবে, নাহলে রাস্তায় পড়ে থাকবে। কিন্তু মারা পড়ে এই সেকশনটা ম্যাক্সিমাম, কারণ এদেরকে মারতে পারলে, পলিটিক্যাল কনসাস ক্লাস এই সেকশনটা, এদের মারতে পারলে কিন্তু তোমার আখিরে সরকারগুলো রাষ্ট্রের লাভ। একদিকে ট্রাম্পের শুল্ক নীতি, অন্যদিকে শেয়ার বাজারে ধস। তো শুনেছিলাম ভারত সরকারের বর্তমান যিনি মন্ত্রী, প্রধানমন্ত্রী, তার খুব প্রিয় বন্ধু। মাঝে মধ্যে তিনিও মোদিজির রেফারেন্স টানেন, আবার মোদিজি তো তাকে গলায় জড়িয়ে ধরে থাকতে পারলেই বাঁচেন। ঠিক আছে, মাঝে মধ্যে আমরা ভুলেই যাই দেশের প্রধানমন্ত্রী আমেরিকার বাসিন্দা না ভারতের, কেন ওখানটাই প্রায় পড়ে থাকেন। আমার কথাটা হচ্ছে, এত প্রিয় বন্ধু তিনি কেন ভারতকে ক্ষমতায় আসার পরে একের পর এক শুল্কের আবরণে জড়াচ্ছেন? সব দেশকেই জড়িয়েছে, কিন্তু ভারত তো তার ব্যতিক্রমী বন্ধু। ভারতকে তো ছাড় দেওয়ার কথা ছিল, ভারত থেকে তো বহু কিছু তিনি পান। ভারত তো এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার তার ঘাঁটি। ভারতের চোখ দিয়ে তো তিনি বাংলাদেশকে দেখছেন, পাকিস্তানকে সাহায্য করছেন, চীনকে তার চোখ রাঙাচ্ছেন ভারতের চোখ দিয়ে, ভারতকে ঘাঁটি করে। তাহলে প্রশ্নটা হচ্ছে, ভারতকে কেন একের পর অভিবাসন আইনে ভারতীয়দের শিকল বেঁধে তাড়িয়ে দেওয়া হলো নির্লজ্জ পশুর মতন, বা একের পর এক শুল্ক আরোপ করে ভারতের শিল্পগুলোকে এমন জায়গায় নিয়ে গেল যে ট্রাম্প খ্যাপার শিল্পনীতির তালে পড়ে ভারতের শেয়ার মার্কেট দোদুল্যমান অবস্থা। ভারতের শেয়ার মার্কেটে বড় বড় হাউস জানে না কাল ট্রাম্প কার উপরে ইয়ে করবে, বজ্রাঘাত করবে। তাই ডিসব্যালেন্স,
আজ উনি 1 টাকা বাড়াচ্ছেন, কালকে 1000 টাকা বাড়িয়ে দিতে পারেন। উনি পাগল। একটা মানে কুতুবুদ্দিন আইবেকের নাম, আমাদের মোহাম্মদ ইয়ের মতন, কী নাম যেন আমাদের সেই পাগলা রাজা, আমাদের সুলতানি পিরিয়ডের সেই পাগলা রাজার মতন তিনি করছেন, যে পাগলা রাজা কখনো রাজধানী পাল্টে নিয়ে চলে গেলেন এই দৌলতাবাদে, কখনো চলে আসলেন তিনি আবার দিল্লিতে ফিরে, কখনো মুদ্রা সোনার করলেন, আবার কখনো সেটাকে উইথড্র করলেন। এই যে মোহাম্মদ তুগলক, এই তুগলকিপনা যেভাবে আঁকড়ে ধরেছে ট্রাম্পকে, তাতে কিন্তু ভারতের মতন ট্রিলিয়ন ইকোনমি আজকে একদম ভ্যানিশের দিকে। ভারতের একাধিক কোম্পানি পোহর গুণে কাল বুঝি তাদের প্রোডাক্টের উপরে এমন একটা শুল্ক চাপানো হবে যে শুল্কে তারা নাবিশ্বাস ওঠে, ধ্বংস হয়ে যাবে। তাই আজকে এই অবস্থা। এবং ভারতের আভ্যন্তরীণ বাজার আজকে সর্বনাশের শেষ কাগারে নিয়ে চলে গেছে এই ট্রাম্প। এবং সেখানে তো জবাব দিতে হবে মোদিকেও, যে আপনার বিদেশ নীতি কোথায়? তাহলে আপনি তো এতবার বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, আপনি তো প্রবাসী প্রধানমন্ত্রী আমাদের দেশের, আপনি কি করছেন বিদেশ নীতিতে? যে ট্রাম্প আপনার প্রিয় বন্ধু একের পর এক আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, ধসিয়ে দিচ্ছে, প্রশ্ন থাকবে। পেট্রোল ডিজেলেও লিটার প্রতি 2 টাকা করে এক্সাইজ ডিউটি বৃদ্ধি, অন্তঃশুল্ক বাড়লেও দাম বাড়বে না পেট্রোল ডিজেলের, এমনটাই আশ্বাস কেন্দ্রের। কি বলবেন? দেখুন, পেট্রোল ডিজেলটা তো জিএসটির আন্ডারে পড়ে না যতদূর আমি জানি। পেট্রোল ডিজেলে এই যে ট্যাক্সটা বৃদ্ধি করলো সরকার, বিভিন্ন রাজ্য বিভিন্নভাবে সেটাকে ইয়ে করবে। ধরুন পশ্চিমবঙ্গে সরকার যদি ট্যাক্সটাকে কমিয়ে দেয়, ট্যাক্সটা বাড়লো, নিজস্ব ট্যাক্সটাকে কমিয়ে দেয়, তাহলে দামটা পূর্ব জায়গায় থাকবে। কিন্তু সব রাজ্য তো সেটা করতে পারে না, বিপুল অঙ্কের রাজস্ব তাদের ঘাটতি হয়। ফলে আমি আপনাকে পরিষ্কার বলছি, ভারত সরকার যে গাজরিস দেখাক, আভ্যন্তরীণ বাজারে তেলের দাম বাড়লে কিন্তু এর সাথে রিলেটেড সব প্রোডাক্টের দাম বাড়বে। আপনি মোবাইল চার্জটা বাড়বে, আপনার অত্যাবশ্যকীয় সব বাড়বে। এইটা কিন্তু কোনোভাবেই চেক আউট করা সম্ভব হবে না। এবং এতে কিন্তু গোদের উপরে বিস্ফোরা হয়ে দাঁড়াবে গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর। তারা একেই তো নাভিশ্বাস উঠে গেছে দ্রব্যমূল্য বৃদ্ধিতে, বেকারত্ব যেখানে আকাশচুম্বী। এই মানুষগুলো যাবে কোথায় বলুন দেখি? কোথায় যাবে? প্রশ্ন তো উত্তর দিতে হবে নাকি ভারত সরকারকে? আমি রাম করছি, রাম আমার প্রিয়, রাম মর্যাদা পুরুষোত্তম, রাম বাঙালির রাম স্ত্রী ব্রতা, বাঙালির রাম প্রজাবৎসল, ভারতের রাম রাজত্ব মানে সকল প্রজার সমান অধিকার। তাই যদি সত্যি হয়ে থাকে, তাহলে যারা আজকে রামকে নিয়ে এত উন্মাদনা করছে, তারা রামের আদর্শটুকু মানছে না কেন? কেন দেশবাসীকে একটা সুস্থ রাম রাজত্ব দিতে পারছে না, যেখানে অন্তত দুবেলা খেয়ে বাঁচতে পারে মানুষগুলো? আচ্ছা বলুন তো, রাম যদি আজকে প্রধানমন্ত্রী হতেন, তিনি কি পারতেন তার জন্মদিনের আনন্দে যখন দেশবাসী কেক কাটছে, উন্মাদনায় ভেসে যাচ্ছে, ঠিক সেই সময় দেশের প্রজাদের উদ্দেশ্যে এত বড় বড় ট্যাক্সের বোঝা চাপিয়ে দিলেন? পারতেন কি রাম? পারতেন? তাহলে রামকে ভোট ব্যাংকের বৈতরণী পার করতে গিয়ে মানুষকে যেখানে এমনভাবে নিষ্পেষিত করা হচ্ছে, দ্রব্যমূল্যের জর্জরিত করে দেওয়া হচ্ছে, ট্যাক্সের বাড়তি চাপ দেওয়া হচ্ছে, তাতে আমি মনে করি না এটা রাম থাকলে পরে করতেন। কুণাল ঘোষ বলছেন, যেভাবে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম বাড়ালো, সেটা গৃহস্থের ব্যবহারযোগ্য হোক বা বাণিজ্যিকভাবেই হোক, লাগাতার মূল্যবৃদ্ধির আমরা তীব্র প্রতিবাদ করছি। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের প্রতিদিনের ব্যবহার্য জিনিসের চাপ সৃষ্টি করছে। কি বলবেন? না, আমি বলছি একদম, কুণালবাবু আমার খুব প্রিয় পলিটিশিয়ান, কেজি, আমি ওনাকে কেজি নামে ডাকি, আমার মতো অনেকেই ডাকে। সত্যিকারের উনি কথাটা ঠিক বলেছেন যে এই অ্যাসপেক্টগুলো কিন্তু আমরা ভাবছি না। দেখুন, পলিটিক্যালি বহু অ্যাসপেক্ট নিয়ে আমরা আলোচনা করি, মেন স্ট্রিম মিডিয়াগুলো বড় বড় ইস্যু নিয়ে কথা বলে, কিন্তু কানটা যে চিল নিয়ে চলে যাচ্ছে, সেই কানটা সেই চিল কোথায় নিয়ে যাচ্ছে নাকি আদৌ নিয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু সলুক সন্ধান দেয় না। আমি বলছি দেখুন, বৃহত্তর ইস্যুগুলো সাথে বড় ধরনের বৃহত্তর ইস্যুগুলোও থাকে। পলিটিশিয়ানদের কাজটা হচ্ছে ভাইটাল জনবিরোধী ইস্যুগুলোকে দাবিয়ে দিয়ে, ধামাচাপা দিয়ে নন পলিটিক্যাল ইস্যুগুলোকে তুলে আনে। মানুষ নন পলিটিক্যাল ইস্যুগুলোতে থাকে ডিসপ্লে অফ দ্য পলিটিক্স যেটাকে বলে, আর বেসিক যে পলিটিক্সটা, যেখানে খাদ্য নেই, চাকরি নেই, জিনিসের দাম আকাশ ছোঁয়া, মানুষ বেঁচে উঠতে পারছে না, পড়াতে পারছে না তার সন্তানকে, চিড়ে চ্যাপটা এক কথায়, এগুলো নিয়ে মানুষ ভাবেই না। উনি ঠিক বলেছেন যে এই জিনিসপত্রের দাম লাগামহীন, এটা দেখবে এটাকে ভারত সরকার তো দেখবে,
তার রাজধর্ম তো তাই। রাজ্যগুলোর ক্ষমতা সীমিত, তাদের জিএসটি আসার পরে তারা একদম প্রায় বলতে পারেন কোফেডারাল স্ট্রাকচারে তারা কৃতদাস, কেন্দ্র না দিলে তাদের কিচ্ছুটি করার নেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া। ফলে এই জায়গায় গিয়ে কেন্দ্র এই ধরনের পলিসিগুলো আমার মনে হয় সাধারণ মানুষকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে। রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসাবে সব বিরোধীদেরকে এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটার আন্দোলনটাকে এক জায়গায় করতে হবে, নচেত আমি বলছি, আবারও বলছি দায়িত্ব নিয়ে, অর্থনীতিতে যে ডিপ্রেশন ইউরোপে প্রচলিত হয়েছিল, ডিপ্রেশন মানে মন্দা, যে মন্দায় মানুষের টাকা ছিল না, ক্রয় ক্ষমতা ছিল না মানুষের। আমাদের তো ৭৬-এর মন্বন্তরটা খাদ্যের সংকটের জন্য হয়নি রে বাবা, হয়েছিল মজুদদারদের কালোবাজারির জন্য। মানুষের টাকা ছিল ৭৬-এর মন্বন্তরে, ছিল না কি খাদ্যবস্তু, কারণ স্টক করে নিয়েছিল কিছু লোক। আমরা তো সেই দিকেই এগোচ্ছি যেখানে বড় বড় হাউসগুলো খাওয়ার লুকিয়ে ফেলেছে। আমার কাছে টাকা আছে কিন্তু আমি কিনতে পারবো না, আবার কারো সেটাও নেই, কারণ বেকারত্ব চরম এই মুহূর্তে। ফলে রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির নেতা হিসাবে বিরোধীদেরও দায়িত্ব রাস্তায় নেমে আন্দোলন করা। শুধুমাত্র পেপার, পত্রিকা, ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্ক, টিভি চ্যানেলে স্নো পাউডার মেখে গালগল্প মারলে হবে না, তাদের রাজধর্ম পালন হবে না। তাদেরকে রাস্তায় নামতে হবে, তাদেরকে বেসিক জায়গাটা জনগণকে বোঝাতে হবে। দেখুন আপনারা কাদের জিতিয়েছেন, আপনাদের ভোটে জিতেছে, অথচ যাদের থেকে ইলেকট্রাল বললে টাকা নিয়েছে তাদের ফেভারে কাজ করছে এরা, লাগামহীন দুর্নীতি করছে দ্রব্যমূল্য বৃদ্ধির নামে। এটা দুর্নীতি, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা চলতে পারে না। অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তী বলছেন রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা, এটা কি প্রাক নববর্ষের উপহার নাকি রাম নবমীর উপহার? এমন মন্তব্য করে কটাক্ষ করলেন শুভেন্দু সুকান্তকে। না, উনি ঠিকই বলেছেন হয়তো, যে সত্যি তো উৎসব মুখর ভারতীয়, উৎসব মুখর বাঙালি, সামনেই পয়লা বৈশাখ, বাঙালির জীবনে নববর্ষ, নবান্ন, নতুন ধান কাটবে, কত খুশির জোয়ার বইবে। এই যে মোটামুটি বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, ভারতীয়দের পার্বণ, কেরালায় দক্ষিণ ভারতে পার্বণ হবে, কিছুদিন পরে বিহুর থাকবে, অনেক সারা ভারতবর্ষ জুড়েই বৈশাখের মেতে উঠবে মানুষ। তারপরে তো বর্ষা কিছুদিন সীমিত থাকবে, তারপরে আবার উৎসব মুখর হবে ভারতীয়রা। এই জায়গায় গিয়ে উৎসবে তো রাষ্ট্র মানুষের পাশে থাকবে বার্তা নিয়ে, আনন্দের বার্তা নিয়ে, শুভেচ্ছা নিয়ে। ঈদ গেল, তারপরে রামনবমী গেল, নতুন করে বৈশাখ আসছে, বিভিন্ন রাজ্যের বিভিন্নভাবে বৈশাখ পালন করা হবে, এক আসামে হবে, বাংলায় হবে, পাঞ্জাবে হবে, ধান কাটবে, ফসল কাটবে। এই সময় এই বাড়তি যে পকেট কাটাটা, সেটা কি তারা নিতে পারবে? এটা কি রাষ্ট্র শুভেচ্ছা জানালো? এটা কি গিফট দিল না ধামাকা? এটা তো সবার প্রশ্ন, সুজনবাবু কেন, আমাদেরও প্রশ্ন, সাধারণ মানুষ হিসেবে, অধ্যাপক হিসেবে, শিক্ষক হিসেবে, যে আপনারা কোন খাতে বইয়ে নিয়ে যাচ্ছেন আমাদের জীবনকে। রামকে তো আমরাও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, তাহলে যখন রামকে আইডিয়াল করে, ভারতের আইকন করে একটা রাষ্ট্রবাদের নিদর্শন তৈরি করতে চাইছেন, তাহলে কেন তার মতাদর্শটা গ্রহণ করে রাষ্ট্র চালাতে পারছেন না? তার মূর্তিটা স্থাপন করছেন, তাকে হৃদয়ে স্থাপন করে দেশ চালাতে পারছেন না কেন? প্রশ্ন থাকবে আমাদের। পাশাপাশি তিনি এও বললেন মোদিজি আসার আগে রান্নার গ্যাসের যা দাম ছিল এখন তা ২.৫ গুণ হয়েছে, বিজেপি জিজিয়া করের চেয়েও বেশি। কি বলবেন? না, একদম জিজিয়া করটা তো অমুসলিমদের জন্য একটা পানিশেবল ছিল। কুতুবুদ্দিন আইবেক স্থাপন করেছিল, আওরঙ্গজেব স্থাপন করেছিল, ইতিহাসে কালো অধ্যায় হিসাবে লিখিত, অস্বীকার জায়গা নেই। কিন্তু ঘুরপথে যদি এমনই কিছু একটা করা হয় যেখানে শুধু হিন্দু নয়, মুসলিম নয়, সব সম্প্রদায় হয়, জিজিয়া শুধু হিন্দুদের, অমুসলিমদের উদ্দেশ্যে আরোপিত ছিল, অর্থাৎ সেকশনাল একটা অংশের অন্যায় হয়েছিল। কিন্তু আজ তো বাড়তি করের চাপ সবার জন্য আরোপিত, এটা তো আরও বড় অন্যায়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন নির্বিশেষে সকল ভারতীয়দের একটা বাড়তি কর চাপ, এটা তো সত্যিকারের জিজিয়ার থেকে, ইতিহাস তাই বলে। ইতিহাস যদি কোনোদিন লেখা হয়, আমি মনে করি জিজিয়া একটা সেকশনের জন্য যে অন্যায় কর চালু ছিল তাকেও ছাপিয়ে যাবে এটা, কারণ এখানে তো জাতি ধর্ম দেখা হচ্ছে না, সবাইকেই ধরা হচ্ছে, এই জালে সবাই জড়িয়ে পড়ছে, কারো নিস্তার নেই।